বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষায় সবচেয়ে সহজ যে গ্রামার টপিকটা রয়েছে, আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটায় একটু পরিশ্রম করলে খুব সহজেই 5-এ 5 পাওয়া যায়। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব কত অল্প সময়ে কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার করলে এবং তারপরে কিছু এক্সেপশনাল রুলস যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে কত সহজে তুমি ট্যাগ কোয়েশনে 5-এ 5 পেতে পারো। সো এই শীতের মধ্যে যারা সব কিছুকে উপেক্ষা করে পড়াশোনা করতেছো এবং রেজাল্টকে ভালো করার জন্য, ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এই ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে ফিরে যাই। সো আজকে কী নিয়ে কথা বলবো তোমাদের ধারণা হয়ে গেছে। আজকে কথা বলবো ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ট্যাগ কোয়েশ্চেন, আমরা যদি প্রথমেই বেসিক বিষয়টা নিয়ে কথা বলি যে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন, তো তোমরা যদি এইটার অর্থটা একটু দেখো, ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাহলে কি দাঁড়িয়েছে? ট্যাগ কোয়েশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া, অর্থাৎ একটা সেন্টেন্সের পর সাথে প্রশ্ন জুড়ে দেওয়াকে মূলত ট্যাগ কোয়েশ্চেন বলে। আর একটু আমরা যদি ক্লিয়ার করি, এই ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন কি, ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুল কয়টা, তারপরে আমরা কী কী বিষয়গুলো শিখব, এইটি মূলত প্রাথমিক পর্যায়ের আলোচনা। সো আমরা যখন পেয়েছি যে ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ জুড়ে দেয়া প্রশ্ন, তার মানে প্রশ্ন জুড়ে দেয়া। ক্লিয়ার? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন কেমন হবে এবং নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্ন কেমন হবে, বা ট্যাগ কোয়েশ্চেন কী হবে। অর্থাৎ প্রথমে আমাদের জানতে হবে যে ট্যাগ কোয়েশ্চেনের গঠনটা কী হবে। তাহলে আমরা যদি গঠনটা দেখি যে ট্যাগ কোয়েশ্চেনের গঠন, ট্যাগ কোয়েশ্চেন, ফরমেশন অফ ট্যাগ কোয়েশ্চেন বা আমরা স্ট্রাকচার বলতে পারি, এটা যদি আমরা দেখি যে ফরমেশন অফ ট্যাগ, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের গঠন কি। ট্যাগ কোয়েশ্চেনের গঠন হচ্ছে auxiliary verb প্লাস pronoun, শেষে প্রশ্নবোধক চিহ্ন ও নিচে এভাবে একটা টান দিয়ে দিতে হয়। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন কি বা গঠন কি, স্ট্রাকচার কি? ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে auxiliary verb প্লাস pronoun। তার মানে এইখানে যদি আমরা আরেকটু ভিতর থেকে বুঝি, তাহলে কি দাঁড়ায় যে আমি যদি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিই, তাহলে আমাকে প্রথমে কি ধারণা নিতে হবে? অক্সিলারি ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। তারপরে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট থেকে আমাদের প্রোনাউন দিতে হবে। এই দুটো আইডিয়া যার ক্লিয়ার আছে সে ট্যাগ কোয়েশ্চেন 5-এ 5 পাবে। হ্যাঁ, এখন আসুন যে আমরা শিখলাম ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন। ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম কি? ট্যাগ কোয়েশ্চেনের বেসিক নিয়ম হচ্ছে মাত্র 3টা। আমি 3টা নিয়ম তোমাদের লিখে দিচ্ছি, দেখো। ট্যাগ করার মূল নিয়ম, ট্যাগ করার মূল নিয়ম 3টি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের
ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভ। 2 নাম্বার নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় অ্যাফার্মেটিভ। 2 নম্বর নিয়ম। এখন হচ্ছে 3 নম্বর নিয়ম। এটা আমরা এইভাবে দিতে পারতাম 1 2 3। 3 নম্বর নিয়মটা হচ্ছে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ কোশ্চেন সর্বদা বা সব সময় শর্ট ফর্ম হয়। তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন শিখলাম, ট্যাগ কোয়েশ্চেনের মূল 3টা নিয়ম শিখলাম। যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তো নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন সব সময় শর্ট ফর্মে লিখতে হবে। এখন আমাদের তাহলে একটা জিনিস আবার আমাদের চোখের সামনে চলে আসছে, শর্ট ফর্ম ট্যাগ কোয়েশ্চেন। নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনের শর্ট ফর্ম কিভাবে হয়, অর্থাৎ এই যে অক্সিলিয়ারি ভার্ব আছে, এই অক্সিলিয়ারি ভার্বের যে শর্ট ফর্মগুলো আছে সেটাকেই এখানে বোঝানো হয়েছে। সো আমরা এই ট্যাগ কোয়েশ্চেনটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিই। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রথম নিয়মটা ছিল যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে নেগেটিভ। যেমন হি ইজ আ গুড বয়। এই হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেনের ফরমেশন, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথেই একটা প্রশ্ন জুড়ে দেওয়ার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। বি নাম্বার আমরা দিতে পারি she has not solved the problem. সে সমস্যাটির সমাধান করেনি। এই দুটা, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ। নট থাকার কারণে আমরা নেগেটিভ পেয়েছি। সো শিক্ষার্থীরা, আমি 3টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে, এবং ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন। তাহলে এখানে হওয়ারটা থেকে অক্সিলিয়ারি ভার্ব আমরা পেয়েছি ইজ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় নেগেটিভ, হচ্ছে এই যে ইজেন্ট। ইজেন্ট কোথা থেকে আসছে? ইজ প্লাস নট is equal to isn't, এটা হচ্ছে শর্ট ফর্ম। isn't he। নেগেটিভ সেন্টেন্সের বা স্টেটমেন্টের ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন। অক্সিলিয়ারি ভার্ব এখানে হচ্ছে হ্যাজ এবং প্রোনাউন হচ্ছে she। এখানে বাক্য দুটোতে সরাসরি প্রোনাউন দেওয়ায় আমাদের সহজ হয়েছে। এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, একটু চেঞ্জ করে দিয়ে, রিহান ইজ আ গুড স্টুডেন্ট। এইটার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? জি নাম্বার, রিমা was not playing। শিক্ষার্থীরা, এখন আস্তে আস্তে আমরা এগুলো
কনফিউজিং যে মানে কনফিউশনগুলো যেখানে তৈরি হয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই বাক্যে এখানে আছে রিহান। আমাদের ট্যাগ কোশ্চেনের ফরমেশন কি? আমাদের অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে এই যে অক্সিলিয়ারি ভার্বের নেগেটিভ ফর্ম। ইজ নট এর আমরা শর্ট করলে ইজেন্ট। এখন রিহান ছেলের জন্য কি হবে? ইজেন্ট হি, প্রোনাউন হিসেবে হি বসাতে হবে। যা আমরা পরবর্তী নিয়মগুলো আলোচনার মাধ্যমে তোমাদেরকে আরো ক্লিয়ার করে দেব। এই বাক্যে দেখা যায় আমাদের নট আছে, তার মানে স্টেটমেন্ট বা সেন্টেন্সটা নেগেটিভ। ট্যাগ কোশ্চেন কি হবে? ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন। এটা কিন্তু নাউন। তাহলে রিমা এর প্রোনাউন কি? শি। এখানে রিহান এর প্রোনাউন কি ছিল? হি। কেমন? তাহলে এই যে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? ওয়াজ এবং রিমার জন্য হয়ে যাবে শি। অবশ্যই প্রশ্নগুলো চিহ্ন দিতে হবে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের যে বেসিক আলোচনাটা আমরা শেষ করেছি। বেসিক আলোচনাটা কি ছিল আমি তোমাদেরকে আবারও রিপিট করি। প্রথমে হচ্ছে ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন অর্থ প্রশ্ন। তার মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। আমি প্রশ্ন কোথায় জুড়ে দেব? এটা হচ্ছে কোনো একটা বাক্যের শেষে প্রশ্ন করাকে ছোট করে। এখন সেই ট্যাগ কোশ্চেনের ফরমেশন জানতে হবে। ট্যাগ কোশ্চেনের ফরমেশনটা কি? ট্যাগ কোশ্চেনের ফরমেশন হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন এবং বাক্যের শেষে প্রশ্নগুলোর চিহ্ন দিতে হয়। তাহলে এই বেসিক আইডিয়া থেকে আমরা তিনটা নিয়ম পেয়েছি। কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। কিন্তু ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভ হয় সবসময় তা শর্ট ফর্মে লিখতে হয়। তো এখন আমাদের শিখতে হবে ট্যাগ কোশ্চেনের আমরা যদি ফরমেশনে ফিরে যাই, ট্যাগ কোশ্চেনের ফরমেশন কি? অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রোনাউন। অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এখন তোমাদেরকে শেখাবো অক্সিলিয়ারি ভার্ব। তো শিক্ষার্থীরা আমরা যদি অক্সিলিয়ারি ভার্বটা ক্লিয়ার করি তাহলে প্রোনাউন ক্লিয়ার করি, ট্যাগ কোশ্চেন তোমার জন্য শেষ। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বটা সহজভাবে তোমরা যেভাবে মনে রাখবে, আমার এই ফরম্যাটটা ফলো করলে তোমরা সহজে মনে রাখতে পারবে। যেমন ভি ভার্ব, এটাকে অনেকেই ভার্ব টু বিও বলে। তুমি মনে রাখবে ভি ভার্ব। ভি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর আসো ডু ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ এবং ডিড। দেখো এখানে 5 আর 6 11টা অক্সিলিয়ারি ভার্ব আছে। ওকে, এরপর আসো মডেল অক্সিলিয়ারি। আমরা যদি মডেল অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে কথা বলি তাহলে আমরা কিভাবে শিখব? মডেল অক্সি ভার্ব। মডেল অক্সি ভার্বগুলো কি? ক্যান, কুড, মে, মাইট। দেখো আমি যেভাবে লিখছি এভাবে মনে করলে তোমার জন্য খুব সহজ হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, will, would। এই 8টা একসাথে তুমি মনে রাখবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড। এরপর 3টা মনে রাখবে, মাস্ট, নিড এবং ডেয়ার। এই 3টা। তারপর আরো 3টা আছে, যেমন আছে ought to, used to এবং going to।
টোটাল 25টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তার মধ্যে তোমার এই যে দুইটা ভার্ব আছে এটা শর্ট ফর্ম তোমার ট্যাগ কোয়েশনে আসে না বা শর্ট ফর্ম নাই, এই জন্য এগুলো ট্যাগ কোয়েশনে আসলে এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেটা দিয়ে ট্যাগ কোয়েশন করতে হবে। সো এই আমরা অক্সিলিয়ারি ভার্ব শেখার পর আমাদের আবার জানতে হবে শর্ট ফর্ম। তো শর্ট ফর্ম কীভাবে তুমি অতি সহজে তোমার ব্রেইনে স্টোরেজ করতে পারো সেটার আমি একটা নিনজা টেকনিক দিচ্ছি। সেটা হচ্ছে চারটা এক্সেপশনাল অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম আছে, এগুলো শিখবা। শেখার পরে যে নর্মালি শর্ট ফর্ম হয় সেগুলো তোমার মনে রাখলেই অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি চারটা এক্সেপশনাল দিচ্ছি। এক্সেপশনালের প্রথমে এম প্লাস নট ইজিক্যাল টু এটা হয়ে যায় 8 অথবা আরেন্ট। তোমার প্রশ্ন হতে পারে স্যার এমেন্ট হলো না কেন? ওই লেখা আছে সেটা এক্সেপশনাল, ব্যতিক্রম। ওকে, can plus not can't, shall plus not shan't, will plus not এটা হবে won't। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, দেখো প্রত্যেকটা ফরমেশনে একটু একটু চেঞ্জ আছে। তুমি যদি প্রথম ক্লাস করে থাকো তাহলে তোমার চোখে পড়বে না। এগুলো নর্মাল মানে স্বাভাবিক শর্ট ফর্মগুলো এখন দেখলে তুমি বুঝতে পারবে যে এগুলো আসলেই এক্সেপশনাল, স্বাভাবিক। যেমন ধরো আমরা এখানে গেল ইজ প্লাস নট, এইটার শর্ট ফর্ম কি? ইজ তুমি আগে লিখবা, নট থেকে ওঠা বাদ, এন ও এর জন্য একটা অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট, ওটা বাদ। এখানে গেল ক্যান নট, হওয়ার কথা ছিল ক্যান, আবার আরো একটা এন যেটা হওয়ার কথা ছিল আমার মতে CANNT, দেখছো এখানে কিন্তু একটা এন আছে, ক্যানের পরে টি হয়ে গেছে, এই জন্য সেটা ব্যতিক্রম। শ্যাল নট, শ্যালেন্ট হওয়ার কথা ছিল শ্যাল এন্ট, দেখছো এরকম কিন্তু হয়নি। এরপর এটা কি উইল এরকম হয়েছে কি, আর এটা হওয়ার কথা ছিল কি অ্যামেন্ট। এইগুলো হচ্ছে নর্মালি আমরা যদি শর্ট ফর্ম তৈরি করি তাহলে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো কিন্তু একটাও নাই। এইগুলো হচ্ছে এগুলো কারেক্ট ফর্ম, সো এগুলো এক্সেপশন। ইজ প্লাস নট আমরা যদি এগুলো ওকে ইজ প্লাস নট, যেমন আবার আর প্লাস নট, তাহলে কি হবে আরেন্ট। ওয়াজ প্লাস নট, আর আমি প্রথমে কি লিখবো ওয়াজ লিখবো, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, ওয়াজ। সবগুলো বাকি এই যে চারটা ছাড়া বাকি যৌগ ফরমেশন আছে, এরপর তোমরা আরেকটা এক্সেপশনাল হবে ধরতে পারো এটা, যেমন অটেন্ট, ও ইউ জিএসটি, অট আসলে টু হয় কিন্তু অট প্লাস নট। ট্যাগ কোয়েশন করার সময় টু দিতে হবে না, ট্যাগ কোয়েশন করার সময় তোমাকে টু দিতে হবে না, তাহলে এটা কি হয়ে যাবে ও ইউ জিএসটি এন্ড টি, অটেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা বাকিগুলো তুমি যদি চাও নিজে লিখে প্র্যাকটিস করতে পারো, তোমরা আমাকে লিখে জানাও তো। ডো প্লাস নট কি হবে, ডাস প্লাস নট কি হবে, হ্যাঁ ডি প্লাস নট কি হবে, হ্যাড প্লাস নট কি হবে, হ্যাজ প্লাস নট কি হবে, হ্যাড প্লাস নট কি হবে, এগুলো কমেন্টে জানাও। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমি মনে করি তুমি অবশ্যই কমেন্টসে সেটা করবে। আর হ্যাঁ, অনেকেরই এই ধারণাগুলো আগে থেকেই ক্লিয়ার আছে। তারপরে তুমি যদি আলসামি না করো, এগুলো লিখে করা ভালো। হ্যাঁ, আমাদের এখন এমন সময় চলে আসছে
যে আমরা সব কিছু কথা শুধু চোখে আর ব্রেনে করে ফেলতে চাই। হ্যাঁ, নো, এভাবে দিলে ব্রেনে এতটা স্টোরেজ হয় না। আচ্ছা, কথা আমি বাড়াবো না ট্যাগ কোয়েশ্চেনে, তাহলে আমাদের পুরো ব্যাপারটা খুব ক্লিয়ার হয়েছে। আমরা ট্যাগ কোয়েশ্চেনের ফরমেশন থেকে অক্সিলারি ভার্ব সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার। এখন যদি আমরা প্রোনাউন ক্লিয়ার করি তাহলেই আমাদের ট্যাগ কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। সো শিক্ষার্থী, চলো আমরা প্রোনাউন নিয়ে কথা বলি। প্রোনাউন আমরা কোথা দেখে নেব? প্রথম প্রশ্ন এটা, প্রোনাউনটা তোমাকে সবসময়ই সাবজেক্ট থেকে প্রোনাউন নিতে হবে। সাবজেক্টে প্রোনাউন থাকলে তুমি সরাসরি প্রোনাউনটা ব্যবহার করতে পারবে, আর যদি না থাকে তাহলে ওই নাউনের প্রোনাউনটা কি হবে সেটা শিখলে তোমার জন্য তুমি সহজেই করবে। সো আমরা এখন যেমন শিখবো, যেমন সাবজেক্ট কি থাকলে প্রোনাউন কি হবে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। যেমন এক নম্বরে খেয়াল করো, এই সাবজেক্টে যদি পার্সন থাকে, সাবজেক্টে কি থাকলো? পার্সন মানে ব্যক্তি, এবং এই পার্সনটা যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, সিঙ্গুলার পার্সন সিঙ্গুলার, এবং যদি সেটা হয় মেল মানে কি পুরুষ, তাহলে তুমি এটা বলছো পার্সন একজন ব্যক্তি, সিঙ্গুলার মানে এক বছর, মেল তো কি পুরুষ হয়, তাহলে প্রোনাউন হিসাবে কি বসবে? হি বসবে। ওকে শিক্ষার্থীরা, প্রোনাউন হিসাবে তোমাদের বসাতে হবে হি। এখানে একদম আমি লিখলাম, যেমন রিহান a student, a driver, a pilot। এই যে চারটা আমি সাবজেক্টে লিখলাম, এই সাবজেক্ট ইজ ইকুয়াল টু কি হবে? এই সবগুলোই দেখো সবাই, এই সবগুলো দিয়ে ব্যক্তি বোঝাচ্ছে, পার্সন, প্রত্যেকটা দিয়ে পার্সন বোঝাচ্ছে এবং প্রত্যেকটা দিয়ে একজন বোঝাচ্ছে, এবং প্রত্যেকটা সাবজেক্টই মেইন। তাহলে এইখানে তোমাকে প্রোনাউন লিখতে হবে। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, a pilot, পাইলট হয়ে গেছে, a pilot, P-I-L-O-T, a pilot is always industrious। তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? কি আমরা ইজ পেয়েছি, অক্সিলারি ভার্ব, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ হবে নেগেটিভ, মানে হচ্ছে এই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ ফর্মে দিতে হবে। এবং এখন পেয়েছি আমরা পাইলট, পাইলট মানে একজন বিমান চালক, এবং সেটা দিয়ে পুরুষ বোঝাচ্ছে, তাহলে কি হবে? ইজন্ট হি। ওকে শিক্ষার্থীরা, দ্বিতীয় নিয়মটা কেমন হলো? এটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা এরকম হবে যে সাবজেক্ট হিসাবে যদি পার্সন থাকে, সেটা সিঙ্গুলার কিন্তু ফিমেল। সাবজেক্ট পার্সন সিঙ্গুলার ফিমেল, তাহলে এই যে প্রোনাউন ইজিগুলি কি হবে? প্রোনাউন ইজিগুলি হয়ে যাবে শি। এইভাবে শিখলে তুমি অনেকগুলো, এই যে দুটো নিয়ম লিখেছি, এটা দিয়ে প্রায় তোমার 50% রুলস তুমি ক্লিয়ার করে ফেলতে পারবে, শুধু এই ছোট একটা আইডিয়া থেকে, যে সাবজেক্টটা কি পার্সন না নন পার্সন, পার্সন বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি গ্রামারের ভাষায় কি বোঝায়। ওকে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এখন আসো সি কখন হবে। এখন যদি আমরা লিখি রিমা, ওকে, girl, a lady doctor, a nurse। কেমন? এই যে চারটা আমি শব্দ লিখলাম, রিমা, a girl, a lady doctor, a nurse, এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তোমাকে অবশ্যই প্রোনাউন হিসাবে she লিখতে হবে। ওকে,
যেমন আমরা লিখতে পারি a nurse is really helpful for everybody. খেয়াল করো এইটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে তাহলে ইজ আমরা নিলাম ইজ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে হয়ে যাবে নেগেটিভ ট্যাগ এই যে নার্স এই নার্সের জন্য কি হবে সো শিক্ষার্থীরা আমি ক্লাসটা আজকে আর বাড়াবো না এরপর থেকে তোমাদের পরবর্তী ক্লাসটা নিব আশা রাখছি এতটুকু ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ক্লাস কী কী বিষয়গুলো উপরে ক্লাস নিলে তোমরা আরও বেশি উপকৃত হবে তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য মঙ্গল এবং ভালো রেজাল্ট কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম